ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তার সাথে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না, আমির খসরুর মন্তব্য। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তিনি আশা করেন যে দলই ক্ষমতায় আসুক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে তারা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে তাদের অপরাধে শরিক না হয়ে মালিক ও করদাতাদের ফিরিয়ে দিতে আহ্বান জানান তিনি। একই সাথে পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ভাষণে তিনি বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী 3 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন। ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে জোর দেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে। সে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না। রাজধানী জিয়া উদ্যান সংলগ্ন লেকে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, গতবাঁধা রাজনীতির দিন শেষ। মানুষকে সাঁতারে আকৃষ্ট করতে লেক সহ উন্মুক্ত জলাধারে সাঁতারের উপর জোর দেন বিএনপির নেতা। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। কয়েক বছর আগে ঢাকঢোল পিটিয়ে পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা করা হলেও আজও আলোর মুখ দেখেনি। উপরন্তু রেড অ্যালার্ট ও হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি পর্যটকরা। সরকারি বেসরকারি খাতে সমন্বয়ে ঘাটতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে জিডিপিতে পর্যটনের অবদান কমছে দিনকে দিন। এ বাস্তবতায় টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বছরের প্রায় বেশিরভাগ সময় দেশি পর্যটকদের আগমনে মুখর থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনেও যান দেশি বিদেশি বহু পর্যটক। পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে পর্যটন খাতের অবদান জিডিপিতে 6% বেশি, আর নেপাল 7%। অন্যদিকে মন্দার কবলে পড়া শ্রীলঙ্কার জিডিপিতে ভূমিকা 12%। অথচ জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান এখনও আটকে আছে 3% ঘরে, যার বড় অংশই অভ্যন্তরীণ পর্যটন নির্ভর। অন্যদিকে বিদেশি পর্যটক আসার হার কমছে উদ্বেগজনক হারে। ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করে সবার অবস্থাই আমার মতো। ওই সময়টাতে আমরা বছরে 60-70 হাজার আপনার লেজার ট্যুরিস্ট পেতাম, যারা শুধু বেড়ানোর জন্য আসতো।
এখন সেই সংখ্যাটা ৫-৬ হাজার। আমরা ইনবাউন্ড ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য কোনো ধরনের পলিসি করি নাই, ইনভেস্টমেন্ট করি নাই। আমরা আমাদের 53-54 বছর বয়সে পর্যটনে আজ পর্যন্ত কোনোদিন আমরা কোনো রিসার্চের কাজ করি নেই, আমাদের কোনো ডেটা নাই। আজ পর্যন্ত আমরা একটা মাস্টার প্ল্যানও তৈরি করতে পারিনি। সরকার এখন পর্যন্ত যেটা করা হয়েছে সেটাকেও কমিশনিং করছে না। পর্যটন খাত বিশ্লেষকরাও বলছেন, অর্থনৈতিক সম্ভাবনা সত্ত্বেও নানা কারণে হোঁচট খাচ্ছে বাংলাদেশের পর্যটন। বিদেশি পর্যটক আকর্ষণের চিহ্নিত বাধা দূর করার তাগিদ তাদের। ট্যুরিজম খাতটা অবশ্যই বেসরকারি খাতের মাধ্যমে এটা বিকশিত হওয়া উচিত, এবং সেই জায়গায় গভর্নমেন্ট যাতে কোনোভাবে ব্যারিয়ার না সৃষ্টি করে সেটুকু নিশ্চিত করলেই যথেষ্ট। ইনসেন্টিভ দরকার নাই, ফ্যাসিলিটেশনটাই যাতে গভর্নমেন্ট করে, সেটা ভিসা প্রসেসে হতে পারে, সেটা অ্যাপ্রুভাল প্রসেসে হতে পারে, সেটা অন্য ধরনের ট্যাক্স রিলেটেড কোনো যদি সুবিধা দেওয়ার বিষয় থাকে সেটা হতে পারে। পর্যটন একটা আসলে বিশেষায়িত খাত। যদি পর্যটনকে সত্যিকার অর্থে আমরা বাড়াতে চাই তাহলে এই জায়গাতে বিশেষায়িত লোকজন শীর্ষ পদগুলোতে থাকা দরকার। বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদের অবাধ বিচরণ নিশ্চিতের পাশাপাশি সেসব দেশের ভাষায় প্রশিক্ষিত গাইড তৈরির তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান ছিল দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ফুটবল। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বয়সভিত্তিক সাফের 10ম আসরে দাপটের সাথেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে নাজমুল হুদা ফয়সালরা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে সমান 4-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ওঠে সেমিফাইনালে। শেষ 4-এ পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলে জয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পা রাখে লাল সবুজেরা। উপমহাদেশীয় বয়সভিত্তিক আরেকটি টুর্নামেন্টের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে প্রতিবেশী 2 দেশ ভারত ও বাংলাদেশ। এবারের আসরে অন্যতম ফেভারিট 6বারের চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ 2 ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি উৎসব করেছে তারা। 2023-এ অনূর্ধ্ব 16 পর্যায়ে এবং 2024 সালে অনূর্ধ্ব 17 পর্যায়ে ভারতের কাছে হেরে হতাশ হতে হয় লাল সবুজের দলকে। প্রতিশোধের আগুনে কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যদের চোখে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ছোটনের দল। আপনার হলো তারা যখন হাইলাইন আপনার অ্যাটাক করে তখন তাদের পিছনে অনেক জায়গা থাকে এবং সেই জায়গাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি আমাদেরও সুযোগ আসবে। সুযোগ পিবিএস যে গেম আমাদের ছেলেরা খেলেছে আমাদের খেলার মধ্যে থাকতে হবে, তাহলে আমাদেরও বিরাট সুযোগ আছে। তো বাংলাদেশের সমর্থকদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, আপনাদের কাছে আমরা টিম ম্যানেজমেন্ট এবং প্রত্যেক প্লেয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।